নমস্কার। গতকালকে রাত্রে অন্নপূর্ণা যোজনার ফর্ম কিন্তু প্রকাশিত হয়েছে এবং ওয়েবসাইটে ফর্ম আসার সঙ্গে সঙ্গে বলতে প্রায় ১ ঘন্টার মধ্যেই আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেখিয়ে দিয়েছি এই ফর্ম কী করে ফিল আপ করতে হয়। ফর্ম হচ্ছে ১২ পাতা, কিন্তু ফর্ম ডাউনলোড করার পর ফার্স্ট টাইম যখন ১২ পাতা দেখলাম আমার মনে হলো হয়তো ২-৩ পাতার ফর্ম হবে, বাকিটায় ইনস্ট্রাকশন লেখা থাকবে কী করে আপনারা ফর্ম ফিল আপ করবেন। কিন্তু যখন দেখলাম টোটাল ফর্মটাই ১২ পাতা, আমার তো মাথায় হাত। এত বড় ফর্মের ভিডিও বানাবো কি করে? যদিও কালকে ভিডিওটা বানিয়েছি, আপনারা অনেকেই দেখেছেন। এবার ওই ভিডিওতে অনেকেরই কনফিউশন থাকার কথা। এই কনফিউশনগুলো আজকের ভিডিওতে আমরা দূর করার চেষ্টা করব। প্রথমে বলে রাখি, এই ফর্মটি কাদের জন্য? এই ফর্মটি হচ্ছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত এতদিন এবং তারা অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট হচ্ছে, তাদের প্রত্যেককেই এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে হবে। প্রত্যেককেই করতে হবে যারা লক্ষ্মী ভাণ্ডার পেত এবং অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পাওয়ার জন্য আপনাদের প্রত্যেককেই এই ফর্ম ফিল আপ করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, এই ফর্মে কি নতুনরাও আবেদন করতে পারবে? এই প্রশ্নটার উত্তর না একটু পরে দিচ্ছি, কারণ ফর্মে একটা জায়গা আছে, সেই জায়গাটা দেখলে আমরা জিনিসটা ক্লিয়ার করতে পারবো। আর এখানে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এখানে কিন্তু শুধুমাত্র অন্নপূর্ণা যোজনা এই কথাটি লেখা নেই। আর অন্নপূর্ণা যোজনায় পারিবারিক তথ্য কী কারণে লাগবে? আমি কালকের ভিডিওতেও বলেছি, হয়তো একটা ফ্যামিলিতে টোটাল কতজন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন সেটা হয়তো চেক করে দেখা হবে, সেই জন্য এই ফর্মটা তৈরি করা হয়েছে। এবার একটা জিনিসে আসছি যে ১২ পাতার ফর্মে কি আমরা দেব। এখানে এই যে ফর্মটা করা হয়েছে না, আর যেহেতু এখানে বলা হয়েছে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, সেই জন্য এই ফর্মে আপনারা যখন ডিটেলগুলো ফিল করবেন, শুধুমাত্র পরিবারের একজন মেম্বারের ডিটেল দিলে কিন্তু হবে না। এখানে পরিবারের টোটাল ৬ জন মেম্বারের ডিটেল দিতে হবে। পরিবারের প্রধান যিনি আছেন তার ডিটেল এখানে দিতে হচ্ছে, প্লাস তার সাথে আরও ওই পরিবারের যদি লোক থেকে থাকে, ম্যাক্সিমাম এখানে আপনারা ৬ জন দিতে পারবেন। ৬ জন বলতে কীরকম? পরিবারের যিনি প্রধান আছেন তিনি হচ্ছেন একজন, তারপর সদস্য ১, সদস্য ২, সদস্য ৩, ৪, ৫ নিয়ে এখানে আছে ৫ জন। তার মানে পরিবারের প্রধানের সাথে এই ৫ জনকে যোগ করলে হয় কত? ৬ জন। টোটাল ৬ জনের ডিটেল দিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। এবার আপনাদের বক্তব্য, আমাদের পরিবারে তো ৬ জন লোক নেই, আমরা তো ৩ জন মানুষ। ঠিক আছে, তাহলে ৩ জনের ডিটেলই দেবেন। পরিবারের প্রধান যিনি আছেন তার ডিটেল দেবেন, তারপর বাকি ৩ জন বা ২ জন যতজন আছে সেই ডিটেলটা দেবেন। এবার আমরা আস্তে আস্তে একটা একটা করে ফর্মটা ফিল আপ কীভাবে করবেন সেটা দেখে নেব। প্রথমেই সব জায়গায় সবার অবজেকশন আসছে, সেটা হচ্ছে পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি, এর নামটা কার নাম দেব? যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান তার নাম দেব, নাকি লক্ষ্মীর ভাণ্ডার হয়তো ২ জন পান, মা পায় আর ঠাকুমা পায়, ঠিক আছে, তো ঠাকুমার নাম দেব না, এরকম কিছু কিন্তু বলেনি। এখানে বলছে পরিবারের প্রধানের নাম। পরিবারের প্রধান বলতে আপনার পরিবারের যিনি হেড বা যিনি গার্জেন তার নাম। সহজ কথায় বলতে গেলে আপনার ফ্যামিলিতে যিনি সব থেকে বয়োজ্যেষ্ঠ মেম্বার তার নামটা এখানে দিতে হবে। যদি সব থেকে বয়োজ্যেষ্ঠ মেম্বার আপনার দাদু হয় তার নাম এখানে দেবেন, যদি বাবা হয় তার নাম এখানে দেবেন, ঠিক আছে। এইভাবে কিন্তু এখানে নামটা লিখতে হবে। এখানে কিন্তু যিনি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তার নাম কিন্তু এখানে হবে না। পরিবারের যিনি হেড এবং যার বয়স সব থেকে বেশি তার নাম এখানে হবে। এটা কি হবে? আধার কার্ড অনুযায়ী নাম হবে। এবার আধার কার্ডে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইংরেজিতে নাম লেখা আছে, সেই জন্য নামটা এখানে ইংরেজিতে লিখবেন। বাংলাতে লিখলেও হবে যেহেতু বাংলা ফর্ম, কিন্তু ইংরেজিতে লিখলেই ভালো হয়। তারপর আছে জন্ম তারিখ। এখানে জন্ম তারিখটা কার দেব? এই জন্ম তারিখটাও হবে কিন্তু আপনার ফ্যামিলি হেড যিনি আছেন তার জন্ম তারিখ এইখানে লিখবেন, ঠিক আছে। আর এখানে নির্দেশনা লেখা আছে, এই ঘরটায় লিখবেন না, কারণ এখানে নির্দেশ দেওয়া আছে কীভাবে লিখতে হবে। সেই জন্য এখানেই লিখতে হবে দিন, মাস, বছর হিসাবে। দেখা গেল তার জন্ম হয়তো ১২ই মার্চ ১৯৫৭, তাহলে এখানে লিখলেন ১২, তারপর হচ্ছে ০৩, তারপর লিখবেন ১৯৫৭, এই হিসাবে লিখবেন। পরিবারের প্রধানের লিঙ্গ, তিনি পুরুষ না মহিলা অন্যান্য, এখানেই নিশ্চয়ই জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে ৩ নম্বর পয়েন্টে। যদি হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে যিনি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তার নাম হতো, তাহলে এখানে নিশ্চয়ই পরিবারের প্রধানের জেন্ডারটা দিতে বলতো না, তাহলে শুধুমাত্র এটা মহিলাই থাকতো। তাই এখানে পরিবারের প্রধান বলতে আপনার ফ্যামিলিতে সব থেকে বয়স্ক মেম্বার যিনি আছেন তার নামটা এখানে হবে। তিনি মহিলা হলে মহিলাই হলে হবে, আর যদি পুরুষ হয় তাহলে পুরুষ লিখবেন। পরিবারের প্রধানের আধার নাম্বার, আর আধার নাম্বারটা এখানে লিখে দেবেন। পরিবারের হেড যিনি হচ্ছেন আর কি। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, এটা পারিবারিক আইডি একটা হয় ডিজিটাল রেশন কার্ডের, সেটা অ্যাপ থেকে পাওয়া যায়। এটা যদি থাকে, এটা কিন্তু বাধ্যতামূলক নয়, যদি থাকে এখানে দেবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই। পরিবারের সদস্য সংখ্যা, এবার টোটাল কতজন মেম্বার সেটা কিন্তু এখানে দিতে হবে, ৪ জন, ৫ জন, ৬ জন। এবার হ্যাঁ, এখানে ভিডিও শুরুতেই বললাম এখানে ম্যাক্সিমাম ৬ জন মেম্বারকে দেওয়া যাবে। এবার পরিবার বলতে কি বোঝানো হয়েছে দেখুন, ফর্মের একদম শেষ পাতায় চলে আসছি। পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। মানে
আপনার পরিবার বলতে সেটাই হচ্ছে যাদের একটাই রান্নাঘর এবং একটা রান্নাঘর থেকেই আপনারা খাবার খান। দেখা গেল একটা পরিবারে টোটাল 7 জন মেম্বার, কিন্তু তারা আলাদা আলাদা থাকে। এই হিসেবে দেখা গেলে বাবা মা সে হয়তো আলাদা থাকে, এই বাবা মায়ের হয়তো 2 ছেলে আছে, এবার সেই 2 ছেলে তারা হয়তো আলাদা থাকে তাদের স্ত্রী পুত্রদের সঙ্গে, তারা হয়তো আলাদা, ঠিক আছে। এই হিসেবে কিন্তু ফ্যামিলিটা হবে। যদি দেখা যায় আপনারা যৌথ ফ্যামিলি এবং মেম্বার 11 জন, সেক্ষেত্রে এখান থেকে আপনাকে আলাদা একটা ফ্যামিলি করে নিতে হবে। সেক্ষেত্রে ফ্যামিলি হেড হয়ে যাবে 2 জন, সেটা আপনাদের মতো করে নেবেন। কিন্তু এই ব্যাপারেও আবার সঠিক কোনো তথ্য দেওয়া নেই। যদি যৌথ ফ্যামিলি হয়ে থাকে 6 জনের বেশিও মেম্বার হতে পারে, সেক্ষেত্রে তারা কি ফর্ম ফিল আপ করবে সেটা কিন্তু বলা নেই। তারপর বলা হচ্ছে ঠিকানা। ঠিকানা বলতে এখানে আপনার যে বাড়ির ঠিকানাটা আছে বা আধার কার্ড অনুযায়ী যে ঠিকানাটা আছে সেটা বসাবেন। যোগাযোগের নাম্বার এখানে বসিয়ে দিলেন। এই নাম্বারটা বসাবেন হচ্ছে বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছে তার আধারের সঙ্গে লিঙ্ক ফোন নাম্বারটা এই যোগাযোগের নাম্বারের জায়গায় বসাবেন। এরপর 9 নম্বর পয়েন্টটা আসলে এটা একটু দেখে দেখে ফিল আপ করতে হবে। নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, ঠিক আছে। এখানে পরিবারের প্রধান যিনি আছেন তার নাম তো এখানে বসাচ্ছেন একদম প্রথমেই, ঠিক সেম নামটা এখানে আরেকবার বসিয়ে দিলেন। দেখা গেল পরিবারের প্রধানের নাম হচ্ছে রামপাল। এবার এই রামপালের সঙ্গে আরও যে মেম্বার আছে তাদের কি সম্পর্ক সেটা লিখতে হবে। এবার দেখা গেল পরিবারের সদস্য 1 যিনি আছেন তিনি হচ্ছেন রামপালের স্ত্রী, তার নাম হলো সীতাপাল, ঠিক আছে। সীতাপাল এখানে দিয়ে দেওয়া হলো। এবার সীতাপালের জন্ম তারিখ কত আছে সেটা এখান থেকে আপনাকে দিতে হবে। আধার কার্ড অনুযায়ী সেটা দিয়ে দেবেন, জেন্ডার দিয়ে দেবেন এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। পরিবারের প্রধান ওনার কে হন সেটা এখানে লিখে দেবেন হাজব্যান্ড। এটা এইভাবে লিখে দেওয়া হলো। এবার রামপালের যদি আর একটা ছেলে থাকে, তারা হয়তো একসঙ্গে থাকে, তাহলে এখানে ছেলের নাম হয়ে গেল, তারপর ছেলের জন্ম তারিখ, জেন্ডার, পরিবারের প্রধানের সাথে তার সম্পর্ক, এটা হয়ে যাচ্ছে ছেলে, এবং আধার নাম্বার তার। এইভাবে জিনিসগুলো কিন্তু একটা একটা করে লিখতে হবে আপনাকে। এবার এখানে একটা কথায় চলে আসি, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, ঠিক আছে। এখানে কি বলা হচ্ছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে বা আগে লক্ষ্মীর ভাণ্ডার থেকে ট্রান্সফার হচ্ছে এরকম কিন্তু কিছু বলা নেই। এবার আমি প্রথমেই বললাম এটা নতুনদের জন্য না পুরাতনদের জন্য। যারা লক্ষ্মী ভাণ্ডারের আবেদন করেছিলেন সব স্ট্যাটাস ঠিক আছে কিন্তু এখনো টাকা পাননি, তারাও আবেদন এই ফর্মের মাধ্যমে করবেন। যারা পেতেন টাকা তারাও এই ফর্মের মাধ্যমে করবেন। এবং যারা ফার্স্ট টাইম আবেদন করবেন, যারা এখনো পর্যন্ত একবারও আবেদন করেননি, তাদেরও অনুমান করা হচ্ছে এই ফর্ম থেকেই হবে। অনুমান নয়, এটা আমার মনে হচ্ছে হবে, কারণ এখানে বলা হচ্ছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। সবারই তো ডেটা ভেরিফাই করা হবে। যদি লক্ষ্মীর ভাণ্ডার থেকে ট্রান্সফারের ব্যাপার থেকে থাকে, দেখুন যার ডাটা এখনো ট্রান্সফার হবে না তারা 1500 টাকাই পাবে। যাদের ট্রান্সফার হয়ে যাবে এই ফর্মের মাধ্যমে তারা 3000 টাকা পাবে। আর যারা নতুন আবেদন করবে তাদেরও ডাটাগুলো যখন ভেরিফাই করা হবে, তাদেরগুলো নিশ্চয়ই তো ভেরিফাই করা হবে যে তাদের নাম বাদ পড়েছে কিনা, তারা সিএতে আবেদন করেছে কিনা, এই ডেটাগুলো নিশ্চয়ই মিলিয়ে দেখা হবে। যদি দেখা যায় এগুলো ঠিকঠাকই আছে, তাহলে কিন্তু তারাও আবেদন করতে পারবে। তাহলে নতুনরা যারা আছে তাদের জন্যও নিশ্চয়ই এই ফর্মটাই হবে। সেক্ষেত্রে এটাকে হ্যাঁ করতে হবে। এবার হ্যাঁ দেখবেন পরিবারের প্রধান ধরুন এখানে রামপাল, ইনি তো বয়স্ক মানুষ, ইনি তো অন্নপূর্ণা যোজনা পাবেন না। সেক্ষেত্রে এই হ্যাঁ এর পাশে টিকমার্ক দেওয়ার দরকার নেই। যারা মহিলা আছেন এবং অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেতে চাইছেন, ঠিক আছে, 25 থেকে 60-এর মধ্যে বয়স, তাদেরই পাশে এই হ্যাঁ লেখাটার পাশে কিন্তু টিকমার্ক হবে। বাদ বাকিদের কারোর কোনো ছেলের পাশে যেন টিকমার্ক দিয়ে দেবেন না, নাহলে কিন্তু কালকের ওই যিনি পুরুষ হয়েও মহিলার টাকা পাচ্ছিলেন তার মতো অবস্থা হয়ে যাবে। এখানে ভুলেও কিন্তু এগুলো করবেন না। বা তারাও যখন ফর্ম ফিল আপ করবে, মানে ডাটা এন্ট্রি করবে, তারাও দেখে শুনে নেবে নিশ্চয়ই। আপনার একটা টিকমার্কের উপর তো সব কিছু নির্ভর করে না, ভুলবশত কেউ টিকমার্ক দিয়ে দিতেও পারে, ঠিক আছে। তো কি করা যাবে সেটা কোনো ব্যাপার না। তাও আমি বারবার বলবো এগুলো একটু ফিল আপ করবেন, যখন দেখে শুনে ফিল আপ করবেন। এরকম করে টোটাল মানে যতজন মেম্বার আছে সবার ডিটেল এখানে ফিল করতে হবে। তারপর বলা হয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। পরিবারের হেড যিনি আছেন, তিনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। পরিবারের হেড ধরুন ছেলে, তিনিও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না, তার ব্যাংকের ডিটেলও কিন্তু এখানে নেওয়া হচ্ছে। এবার এখানটা আপনি ফাঁকা দিতে পারেন না। যদি তার ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে তো ফাঁকা দিতেই হবে। যদি থাকে, এবং ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টের কথা বলা হয়েছে, কিন্তু যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেই ব্যাংক অ্যাকাউন্ট বা সেই ব্যাংকের নামটা প্রথমে দিতে হবে। যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম, তারপর অ্যাকাউন্ট নাম্বার, তারপর আইএফএসসি কোড। এখানে কিন্তু টোটাল 6জন যিনি মেম্বার আছেন, পরিবারের হেড সহ 6জন, ঠিক আছে। পরিবারের হেড আলাদা প্লাস আরও 5জন, মানে টোটাল 6জনের ডিটেল কিন্তু এখানে দিতে হবে। প্রত্যেকেরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের ডিটেল এখানে দিতে হবে। এটা হয়ে গেল। এরপর চলে আসছি নিচে। যেহেতু প্রত্যেকের ডিটেল এখানে দিতে হচ্ছে না, সেই জন্য ফর্মটা 12 পাতার হয়ে গেছে, এই ব্যাপার। তবে দেখা যাক ফর্ম আরও ছোট হয় কিনা, কারণ এখানে তো শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার আর ফর্ম নেই, পরিবারের ডেটা কালেক্ট করা হচ্ছে, তাই না। তারপর 11 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ভোটার তালিকার নম্বর। এখানে 6জনের ভোটার তালিকার নাম্বার দিতে হবে। প্রাপ্তবয়স্ক সদস্য বলতে 18+ হলেই হলো। এবার 18+ হয়ে গেছে, কারোর হয়তো ভোটার কার্ড হয়নি, তাদের নাম্বার দেওয়ার দরকার নেই, ঠিক আছে।
এবার হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার ভোটার কার্ড নাম্বার, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার, এটা আপনারা ভোটার কার্ডেই পেয়ে যাবেন। হেড অফ দ্য ফ্যামিলির ভোটার কার্ড নাম্বার পুট করলেন, তারপর বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার, এগুলো বাংলা ইংরেজি দুটোই লিখে দেবেন, কারণ ভোটার কার্ড নাম্বার তো ইংরেজিতে লিখতে হয়, সেটা ইংরেজিতে লিখবেন। বিধানসভা ক্ষেত্র এটা বাংলাতে লিখলেও হবে। ঠিক একই রকমভাবে প্রত্যেক সদস্যদের ডিটেল কিন্তু এখানে দিতে হবে। প্রথমে দিতে হবে ভোটার কার্ড নাম্বার, তারপর বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার। তারপর বলা হয়েছে বিভাগ। বিভাগ মানে আপনি কোন কাস্টের অন্তর্গত। এখানে কিন্তু তারা একটুখানি ভুল করে ফেলেছে, কারণ কোনো মহিলা তিনি যদি আগে হয়তো ছিলেন জেনারেল কাস্ট বা এসসি, তার বিয়ে হয়েছে হয়তো অন্য কাস্টের কোনো বাড়িতে, সেক্ষেত্রে তিনিও যে এসসি এসটি হয়ে যাবেন তার তো কোনো ম্যাটার করে না। আর এখানে ওই জিনিসটা অতটা গুরুত্ব দেওয়া হচ্ছে না, কারণ এখানে অন্নপূর্ণা যোজনা কিন্তু সবাই এসসি এসটি জেনারেল সবাই কিন্তু 3,000 টাকাই পাবেন। সেক্ষেত্রে আপনার ফ্যামিলি হেড বা আপনার বাড়িটা সেটা কোন কাস্টের অন্তর্গত সেটা কিন্তু এখানে দিতে হবে। এখানে বলা হয়েছে প্রযোজ্য শংসাপত্র, যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল, এই শংসাপত্রগুলো হয়তো দিতে হতে পারে। এখানে অনেকে বলবেন এই ফর্ম তো আমরা ফিল আপ করে ফেলবো, কিন্তু জমা দেবো কোথায়? নিশ্চয়ই ক্যাম্প বা বিডিও অফিসে এই ফর্ম জমা নেওয়া হবে। এবার আপনাদের কাস্ট যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন, সঠিকটা সিলেক্ট করবেন। তারপর আছে রেশন কার্ডের ডিটেল। এখানে বলা হয়েছে আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কি না, হ্যাঁ অথবা নাই উত্তর দিতে। যদি থাকে হ্যাঁ করবেন, আশা করি প্রত্যেকেরই আছে, না থাকলে না করে দেবেন। যদি হ্যাঁ হয় কি ধরনের কার্ড আছে, এই কার্ডের ধরনটা এখান থেকে সিলেক্ট করতে হবে। কার্ডটা পার করবেন, হাতে নেবেন এবং কার্ডের প্রথমেই লেখা আছে দেখবেন কি টাইপের কার্ড, সেটা সিলেক্ট করবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি রেশন তুলছেন কি প্রতি মাসে মাসে, যদি হ্যাঁ হয় হ্যাঁ করবেন, অন্যথায় এটা নো করবেন। তারপর আপনার সম্পদ জানতে চাওয়া হচ্ছে, আপনার বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর আছে কিনা, যদি থাকে এটা হ্যাঁ করবেন, যদি না থাকে না করবেন। পরিবারের জমির মালিকানা, আপনার কতটা জমি আছে, ঠিক আছে, এটা আপনার রেজিস্ট্রেশন যে কপি আছে সেখান থেকে পেয়ে যাবেন। যদি আপনার নামে জমি থাকে হ্যাঁ করবেন, অন্যথায় নো করবেন। তারপর বলা হয়েছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। এটা কিন্তু পরিবারের হেডের নয়, পরিবারের সকল সদস্যের, মানে আপনার ফ্যামিলিতে যতজন মেম্বার আছে তাদের প্রত্যেকের জমির পরিমাণ। দেখা যাচ্ছিল কি কৃষক বন্ধু যখন চালু হয় না, তখন কিন্তু পরিবারের হেডের ধরুন 30 শতক জমি আছে। এবার আস্তে আস্তে বাড়ির মেম্বারটা বড় হচ্ছে, যখন প্রত্যেকের নামে 2 শতক 3 শতক করে জমি দিয়ে দেওয়া হলো এবং কৃষক বন্ধুটা যাতে প্রত্যেকে পায় সেটা চালু করা হলো। এখন কিন্তু সেই জিনিসটাও দেখা হচ্ছে, পরিবারের টোটাল যারা মেম্বার আছে তাদের নামে টোটাল কতটা জমি আছে সেই জমির পরিমাণটা এখানে শতকে দিতে হবে। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনার 4 চাকার গাড়ি আছে কিনা, ঠিক আছে। অবাণিজ্যিক, অবাণিজ্যিক মানে হচ্ছে পার্সোনাল গাড়ি, 4 চাকার গাড়ি আছে কিনা, যদি থাকে হ্যাঁ করবেন, যদি না থাকে না করবেন। যদি হ্যাঁ হয় গাড়ির নাম্বার উল্লেখ করুন, মানে কতগুলো গাড়ি আছে, একটা না দুটো, যদি একটা হয় একটা লিখবেন এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখবেন, মানে গাড়ির যে নাম্বার প্লেটে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা এখানে দিতে হবে। তারপর আছে পরিবারের সদস্যদের স্বাস্থ্য বীমা, আপনার ফ্যামিলিতে কারোর স্বাস্থ্য বীমা আছে কিনা, হ্যাঁ অথবা নাই। যদি না হয় না করবেন, যদি হ্যাঁ হয় হ্যাঁ করবেন। যদি হ্যাঁ করেন, যদি কারোর ধরুন স্বাস্থ্যসাথী কার্ড আছে সেক্ষেত্রে সেই স্বাস্থ্যসাথী কার্ডের ডিটেলও কিন্তু এখানে দিতে হবে। যদি থাকে আর কি, সেক্ষেত্রে ধরুন হেড অফ দ্য ফ্যামিলি ধরুন আছে, যদি স্বাস্থ্যসাথী থাকে আর কি সরকারি করে দেবেন। বিমার অঙ্ক, প্রিমিয়ামের বিবরণ এগুলো দেওয়ার দরকার নেই, কারণ স্বাস্থ্যসাথী ফ্রিতে ইস্যু করা হয়েছিল। আর যদি বেসরকারি হয়ে থাকে, এসবিআই, স্টার হেলথ হয়ে থাকে, সেক্ষেত্রে বেসরকারি করবেন এবং কত টাকার প্রিমিয়াম নেন সেটা এখানে লিখবেন। প্রত্যেকের নামে যদি থাকে তাহলে প্রত্যেকের পাশে টিকমার্ক দেবেন। হয়তো দেখা গেল আপনার বাড়ির স্বাস্থ্যসাথী কার্ড আছে কারুর, কিন্তু দুজনের নাম আছে, সবার নাম নেই, তাহলে শুধুমাত্র এই দুজনের ডিটেলটাই এখানে ফিল করবেন বা টিকমার্ক দেবেন, ঠিক আছে, বাকি কিন্তু আর দিতে হবে না। তবে হ্যাঁ, এখানে দেখুন এই ফর্মের মাধ্যমে যে ডাটা কালেক্ট হচ্ছে, একটু প্রথম দিকে ঝামেলা লাগলেও ফর্ম ফিল আপ করতে করতে আমার মনে হলো এই একটা ফর্মেই কিন্তু আপনাদের ডেটা পেয়ে যাচ্ছে। এরপর ওই কলেজ অ্যাডমিশনের মতো আর কি হবে, টোটাল ডেটাগুলো তারা কালেক্ট করে নিল, এরপর আপনি যেটা অ্যাপ্লাই করতে চাইছেন সেটাতেই অ্যাপ্লাই করে দিতে পারবেন। পরে যদি দেখা গেল আয়ুষ্মান ভারতের কোনো ফর্ম বেরোলো বা অন্য কোনো যোজনার কথা বললো, সেক্ষেত্রে আপনি যেহেতু এই ফর্মটা ফিল আপ করে দিচ্ছেন, আপনি যখনই ফিল আপ করবেন না তখনই ওই ফ্যামিলি ডিটেল থেকে তারা সব ডিটেলটা পেয়ে যাবে, সেখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে। আমার মনে হয় না এর পরবর্তীকালে আর ফর্মগুলো যখন বেরোবে তখন এতটা বিস্তারিত ফিল আপ করতে হবে। শুধু আধার নাম্বার মারলেই আপনার সমস্ত ডিটেল চলে আসবে, সেখান থেকে আপনি অ্যাপ্লাই করে দিন। ওই ঠিক এখন যেমন কলেজ অ্যাডমিশন হচ্ছে, সমস্ত ডিটেল ফিল আপ করে দিন, দিয়ে আপনি 25টা কলেজে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক এটাই হবে বলে মনে করা হচ্ছে, দেখা যাক কি হয়। তো ফর্ম ফিল আপ করতে করতে আমারও হাসি পাচ্ছে, এতক্ষণ ধরে বকছি, সেই 5 নম্বর পাতা এলো এইমাত্র। তারপর বলা হচ্ছে আয় বা পেশা। এখানে আপনাদের ফ্যামিলির কেউ আয়কর দেন কিনা জিজ্ঞেস করা হচ্ছে, এটা হ্যাঁ অথবা না উত্তর দিতে হবে। যদি দেয় হ্যাঁ করবেন, যদি না দেয় না করবেন। যদি না করেন তাহলে তো এগুলো কিছু ফিল আপ করতে হচ্ছে না। যদি দেয় আর কি, হ্যাঁ করেন, তাহলে কে দেয়, এই যে 6 জন মেম্বার আছে তার মধ্যে কে দেয়, তার প্যান নাম্বার এবং তার নামটা এখানে কিন্তু লিখতে হবে।
যদি কেউ না দেয় তাহলে দিতে হবে না। তারপর বলা হয়েছে কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান সহ বাকি মেম্বাররা কিসে কাজ করে সেটা এখানে দিতে হবে। এখানে অনেকগুলো অপশন আছে, সরকারি, বেসরকারি, পরিযায়ী শ্রমিক, যেটাতে আপনি কাজ করেন সেটা দেবেন, যদি কাজ না করেন বেকার করে দেবেন, আর এগুলোর মধ্যে যদি কোনোটা না হয় তাহলে অন্যান্য করে দেবেন। এটাও কিন্তু প্রত্যেকের দিতে হবে। তারপর বলা হয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা কত, পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা কত, মানে শিক্ষিত 18+ মেম্বার এবং অশিক্ষিত 18+ মেম্বার কতজন সেটা দিতে হবে। প্রথমে ঘরে দিতে হবে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সংখ্যা, 6জনের ফর্ম হিসাবে যেহেতু হচ্ছে, দেখা গেল শিক্ষিত হয়তো 4জন, অশিক্ষিত প্রাপ্তবয়স্ক হয়তো 2জন। এবার যদি দেখা যায় শিক্ষিত আছে, তার বয়স হয়তো 12 বা 13, তিনি তো প্রাপ্তবয়স্ক হচ্ছেন না, তাহলে তাকে কিন্তু এখানে ধরবেন না। ঠিক আছে। পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। এখানে দেখুন এবার বলা হয়েছে পরিবারের প্রধান যিনি আছেন তিনি শিক্ষিত না অশিক্ষিত, এটা এখানে পুট করতে হবে। যদি তিনি শিক্ষিত হয়ে থাকেন শিক্ষিত করবেন, এবং তিনি ম্যাক্সিমাম কতটা পড়াশোনা করেছেন সেটা এই পাশের ঘরে লিখবেন। আর যদি কেউ অশিক্ষিত হয়ে থাকে তাহলে তো এটা দিতে হচ্ছে না। হয়তো দেখা গেল 2 নম্বর মেম্বার যিনি আছেন তিনি হয়তো শিক্ষিত এবং তার সর্বোচ্চ পড়াশোনা হয়তো পিএইচডি, তাহলে এখানে পিএইচডি লিখতে হবে। তারপর একটু নিচে চলে আসছি, এখানে বলা হচ্ছে আপনার পরিবারের যিনি সদস্য আছেন বা যিনি আছেন আর কি, তারা কেউ কোনো মন্ত্রী, সাংসদ, বিধায়ক এই টাইপের কেউ মানুষ কিনা। যদি হ্যাঁ হয়ে থাকেন হ্যাঁ করবেন, এবং কোন পদে রয়েছেন তার সদস্য নাম্বার কত এখানে লিখতে হবে, না হলে না করে দেবে। আপনার ফ্যামিলিতে কেউ সরকারি পেনশন পায় কিনা, হ্যাঁ অথবা না উত্তর দেবেন, হ্যাঁ হলে হ্যাঁ করবেন, অন্যথায় নো করবেন। যদি হ্যাঁ করেন তার সদস্য নাম্বার কত দিতে হবে। কারোর জিএসটি আছে কিনা জিজ্ঞেস করা হচ্ছে, হ্যাঁ হলে হ্যাঁ করবেন, অন্যথায় এটা নোতে টিক মার্ক দেবেন। পরিবারের মোট বার্ষিক আয় কত, এটা একটুখানি ভেবেচিন্তে লিখবেন, মানে মোটামুটি একটা ক্যালকুলেট করে এখানে লিখে দেবেন। এটা কিন্তু টোটাল ফ্যামিলির হবে, এটা পার্টিকুলার একজনের নয়। কিন্তু দেখা গেলো আমরা 6জন মেম্বারের মধ্যে 2জন হয়তো কাজ করে, সেক্ষেত্রে 2জনের আয়টাই এখানে দেবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে, এটাও কিন্তু আবার সবাইকে দিতে হবে, সিএএ তে কেউ আবেদন করেছেন কিনা। যদি দেখা যায় আমরা সবাই ভারতের নাগরিক, তাহলে সবারই ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় এই ঘরে টিক মার্ক দেবেন। যদি আপনারা আবেদন করে থাকেন তাহলে আবেদন নাম্বারটি এখানে দিতে হবে, এখনো পর্যন্ত যদি ইস্যু না হয়ে থাকে ইস্যু। আর যদি সার্টিফিকেট ইস্যু করে দেওয়া হয়ে থাকে তাহলে আমরা সার্টিফিকেট নাম্বারটা 3 নম্বর করে দিতে হবে। প্রথমটা হচ্ছে যারা আবেদন করেননি, দ্বিতীয়টা হচ্ছে আবেদন করেছেন এখনো পর্যন্ত কোনো ওই দিক থেকে রিপ্লাই আসেনি তাদের জন্য দ্বিতীয়টা, আর তৃতীয়টা হচ্ছে যারা আবেদন করেছেন এবং তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে তাদের জন্য তৃতীয় ঘরটা। এরকম করে সবারই ডিটেল কিন্তু এখানে দিতে হবে। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনার কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড এই জিনিসগুলো আছে কিনা। যদি থাকে আর কি এই ডিটেলগুলো আপনাকে ফিল করতে হবে, যদি না থাকে দেওয়ার দরকার নেই। কীরকম, যদি থাকে সেই কার্ডের নাম্বার থাকবে নিশ্চয়ই একটা, সেই নাম্বারটা দেবেন, আইডি নাম্বার দেবেন এবং কত তারিখে ইস্যু করা হয়েছে দেবেন। যদি না থাকে দেওয়ার দরকার নেই। এখানে বলা হয়েছে প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দিন, মানে যিনি দিয়েছেন তার বিবরণটা দিন। কে দিয়েছে, কিষাণ ক্রেডিট কার্ড হলে কেসিসি হবে, এখানে লিখে দিতে হবে কেসিসি, যদি থাকে কেসিসির নাম্বারটা এখানে লিখতে হবে। এরপর চলে আসছি একদম শেষের দিকে। এখানে বলা হয়েছে এসআইআর এর 2026-এ যদি নাম বাদ পড়ে থাকে এবং মামলাটি যদি ট্রাইব্যুনালে থাকে। এটা কিরকম ব্যাপার, দেখা গেল আপনার এসআইআর এর নাম বাদ পড়েনি, ড্রাফট লিস্টেও বাদ পড়েনি, আগের লিস্টেও বাদ পড়েনি, তাহলে সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য নয় এরকম লেখা থাকবে। যদি দেখা যায় ফ্যামিলির কোনো একজনের নাম বাদ পড়েছে এবং তিনি ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, সেক্ষেত্রে তাকে এই 3 নম্বর অপশনে টিকমার্ক দিতে হবে। তিনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন এবং হ্যাঁ যদি হয় মামলার বিবরণ, এখানে মামলার বিবরণের জায়গায় লিখতে হবে তিনি যে অ্যাপিল করেছেন সেই নাম্বারটা, অথবা অ্যাপিল করার সময় একটা নাম্বার জেনারেট হয়েছিল সেই নাম্বারটা এখানে লিখে দিতে হবে। আর না হচ্ছে তাদের জন্য, ট্রাইব্যুনালে আবেদন করেছেন তা সত্ত্বেও নাম ডিলিট হয়ে গেছে, সেক্ষেত্রে নাতে দিতে হবে টিকমার্ক। এরকম মানুষ খুবই কম আছেন, ম্যাক্সিমাম মানুষেরই ট্রাইব্যুনালে আবেদন করা আছে, এখনও তো সেরকমভাবে রেজাল্ট বেরোয়নি। তারপর বলা হয়েছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এবার শিশু সদস্য যারা আছে তাদের ডিটেল এখানে দিতে হবে। এবার প্রথমে তাদের নাম দিতে হবে, তারা কোন ক্লাসে পড়ে দিতে হবে, কোন বিদ্যালয়ে পড়ে দিতে হবে, সেই বিদ্যালয়টা কী টাইপের বিদ্যালয়, সরকারি না বেসরকারি, সেগুলোও খতিয়ে দেখা হবে। ব্যাস এইটুকু। আর অন্যান্য যদি হয় কী টাইপের সেটা দিতে হবে। এখানেও কিন্তু টোটাল আপনার 4জন মেম্বারকে ধরা হয়েছে, মানে শিশু যদি 4জন থাকে ম্যাক্সিমাম সেটাই কিন্তু ধরা হয়েছে, তার বেশি কিন্তু ধরা হয়নি। শিশুর নাম, সে কোন ক্লাসে পড়ে, বিদ্যালয়ের নাম এবং কী টাইপের বিদ্যালয়ে পড়ে। তারপর বলা হয়েছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। এখন প্রত্যেক মানুষই সচেতন, তাই এখানে দিতে হবে টিকাকরণ সম্পূর্ণ হয়েছে, আর যদি না হয় মানে টিকা দেওয়া হয়নি তাহলে টিকাকরণ করা হয়নি। এই পাশে লেখা আছে যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি দিতে হবে। এবার টিকাকরণ কার্ড আইডি কোথা থেকে পাবে, সেটা হয়তো পোলিও কার্ড আইডিটা হতে পারে, কিন্তু যদিও এখানে দেওয়ার বক্স নাই। যদি এটা হ্যাঁই করে দেবেন, যদি খুঁজে পান এরকম কিছু আইডি তাহলে সেই আইডিটা পাশে দিয়ে দেবেন। এরকম কিছু তো পাওয়া যায় না, সাধারণত পোলিও বই নিয়ে গেলে শুধু ডেটটা বসিয়ে দেওয়া হয়, এর বেশি আর কিছু দেওয়া হয় না। মানে প্রত্যেক শিশুর টিকাকরণ হয়েছে কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে।
সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদি দেখা যায় পরিবারের হেড অথবা যিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন তিনি হয়তো ডিবিটির মাধ্যমে কোনো সরকারি সুবিধা পাচ্ছেন। যেমন আমাদের এখানে ডিবিটির মাধ্যমে শুধু পিএম কিষাণের টাকাটাই ঢোকে, ঠিক আছে? এরকম কেউ যদি পান, সেটা পরিবারের প্রধানও হতে পারে, বা পরিবারের যিনি অন্নপূর্ণা ভাণ্ডার পান তিনি হয়তো পরিবারের প্রধান নন, তিনি হয়তো ফ্যামিলি বা সদস্য নাম্বার 1 বা সদস্য নাম্বার 2 এরকম কেউ হতে পারে। তিনি হয়তো পান, যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে দেখা গেল যে সদস্য নাম্বার 1 তিনি হয়তো অন্নপূর্ণা যোজনা পান বা লক্ষ্মী ভাণ্ডার আগে পেতেন। অন্নপূর্ণা যোজনা পান বলাটা ভুল, তিনি লক্ষ্মী ভাণ্ডার পান আর কি। তো সেক্ষেত্রে প্রকল্পের নামের জায়গায় তিনি যদি পিএম কিষাণ পান, এখানে 1 নম্বরে লিখতে হবে পিএম কিষাণ। আর এই অপশনটা নতুন অ্যাড হয়েছে, আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, মানে আপনি কি পিএম কিষাণ বন্ধ করতে চান? যদি চান তাহলে এই হ্যাঁ অপশনটায় টিকমার্ক দিতে হবে। আগে কিন্তু এটা কিছু থাকেনি। আগে কি ছিল, আপনি কি সরকারি প্রকল্পের কোনো সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদি পান তাহলে হ্যাঁ করবেন, যে সদস্য পান আর কি, ধরুন সদস্য 1 পেলেন, সেক্ষেত্রে হ্যাঁ করবেন এবং কোন প্রকল্পের সুবিধা পান সেটা এখানে 1 নম্বর ঘরে লিখে দেবেন। কিন্তু নতুন ফর্মে করা হলো কি, আপনি যদি কোনো প্রকল্পের সুবিধা পান সদস্য 1 এর জায়গায় হ্যাঁ করবেন, যদি না পান তাহলে তো এগুলো ফিল আপ করতে হচ্ছে না। কেউ ধরুন পান পিএম কিষাণ, সেক্ষেত্রে এটা হ্যাঁ করতে হবে। প্রকল্পের নামের জায়গায় এই 1 নম্বর জায়গায় লিখতে হবে পিএম কিষাণ। আর তারপর বলা হচ্ছে আপনি পিএম কিষাণ থেকে নিজের নাম ক্যান্সেল করাতে চান কিনা। যদি হ্যাঁ আপনি টিকমার্ক দিয়ে দেন ভুল বশত, তাহলে কিন্তু আপনার পিএম কিষাণ 100% বন্ধ হয়ে যাবে। এটা একদম নিশ্চিত ধরে রাখুন, কারণ ফর্মটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। আবারও বলছি, আগের ফর্মে কিন্তু এরকম কোনো অপশন থাকেনি, শুধু হ্যাঁ না ছিল। এগুলো কাদের জন্য, আপনি কোনো সুবিধা পান কিনা। ধরুন সদস্য 1 পেতেন, তাহলে হ্যাঁ করবেন এবং সরকারি সুবিধার নামটা কি পিএম কিষাণ যেহেতু আছে এই জন্য আমি পিএম কিষাণ নামটাই বলছি, সেই নামটা বসিয়ে দিলেন। সেটাকে তিনি ক্যান্সেল করতে চান কিনা এই অপশনটা কিন্তু এখানে থাকেনি, এখন কিন্তু এই অপশনটাও যুক্ত হয়ে গেছে। তাই ফর্ম যখন ফিল আপ করবেন খুব সাবধানে ফিল আপ করবেন। এই পাতাটাই শুধুমাত্র এই হ্যাঁ না করে এটা নতুন করা হয়েছে এবং পাতাটাকে আরেকটু বাড়িয়ে দিয়ে এই 12 পাতাটার নিচেই আগে 13 পাতাটা ছিল আর কি। এখন দেখুন এই 12 পাতার নিচেই 13 পাতা ছিল এবং নিচের অংশটা ফাঁকা ছিল। এখন কিন্তু এই 13 পাতাটাকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে। ঘোষণা বা সম্মতি এই অংশ থেকে সম্পূর্ণ একটি আলাদা পাতা করে দেওয়া হয়েছে। বাদবাকি কিন্তু মোটামুটি সব একই আছে। শুধুমাত্র এই জায়গাটা একটু জানি ফিল আপ করবেন, যখন দেখে শুনে ফিল আপ করবেন। তারপর হচ্ছে বাদ দেওয়ার কারণ, কী কারণে বাদ দেওয়া হয়েছে, এটা অফিসার কর্তৃক পূরণ হবে। মানে এই ফর্মটা যদি কোনো লক্ষ্মী ভাণ্ডারকে মানে ট্রান্সফার করতে অসুবিধা হয়, কী কারণে অসুবিধা হচ্ছে সেই কারণটা এখানে সেই অফিসার লিখবে। তারপর এখানে বলা হয়েছে আপনি এখানে যে তথ্যগুলো দিচ্ছেন সেগুলো সব বিশ্বাস মতো তথ্য, ব্যাস এটাই। এই ফর্মটি যাচাইযোগ্য। এখানে একটা টিকমার্ক দিয়ে এখানে সই হবে। সইটা কার হবে, পরিবারের যিনি হেড আছেন তারই সই হবে। এটাই হচ্ছে টোটাল ফর্ম। এবং এই ফর্ম কিন্তু যতদূর সম্ভব ক্যাম্প বা বিডিও অফিসে আপনাকে জমা দিতে হবে পরিবারের হেডকে ফিল আপ করে। তো পরিবারের হেড যিনি আছেন তিনি সই করবেন। এবার অনেকেই বলছেন যে এইখানে সইটা কার হবে, এখানে পরিবারের হেড যিনি আছেন তার সইটাই আপাতত হবে। এবার তিনি যদি অশিক্ষিত হয়ে থাকেন, মানে তিনি যদি সই করতে না পারেন, তাহলে অন্য কেউ সই করে দিতে পারে। আর এখানে বলা হয়েছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য এই অংশটা কেটে নিশ্চয়ই আপনাকে ফেরত দেওয়া হবে পরবর্তীকালে স্ট্যাটাস দেখার জন্য। আর এর সাথে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই, এই সমস্ত ডিটেলগুলো নিশ্চয়ই অ্যাটাচ করে দিতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। আশা করি অনেকেরই ফর্মটা বুঝতে অসুবিধা হয়েছে। এই ভিডিওটা দেখার পর আপনাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার করতে পেরেছি বলে আমার মনে হয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।